আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আরেকটি ট্রেডিং সপ্তাহ শেষ হলো। এখন একটু বড় ছবিটি দেখার সময় হয়েছে। গত সপ্তাহে আমরা যে গুরুত্বপূর্ণ সাপোর্ট জোন, রেজিস্ট্যান্স জোন, সেক্টর রোটেশন এবং ব্যাংকিং সেক্টর নিয়ে আলোচনা করেছিলাম, এই সপ্তাহের প্রাইস অ্যাকশন কি সেই দিকে এগিয়েছে নাকি মার্কেট আমাদেরকে নতুন কোনো বার্তা দিচ্ছে? আজকের ভিডিওতে উইকলি চার্ট, ডেইলি চার্ট, মার্কেট ব্রেথ, রিলেটিভ স্ট্রেংথ, স্মার্ট মানি ফ্লো এবং উইকলি ভলিউম লিডার্স বিশ্লেষণ করে পুরো সপ্তাহের মার্কেট বিহেভিয়ার আমরা পর্যালোচনা করব। পাশাপাশি আগামী সপ্তাহে কোন লেভেলগুলোর দিকে সবচেয়ে বেশি নজর রাখা উচিত সেটিও আলোচনা করার চেষ্টা করব। তো চলুন শুরু করি উইকলি চার্ট দিয়ে। তো প্রথমেই উইকলি চার্টের 5টি ক্যান্ডেলের দিকে আমরা দেখার চেষ্টা করব। আমরা যদি 5টি উইকের ক্যান্ডেলগুলোর দিকে যদি আমরা তাকাই, আমরা কিন্তু পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি বায়ার্স ধীরে ধীরে মার্কেটের নিয়ন্ত্রণ কিন্তু ফিরে পাচ্ছে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি, পরিষ্কারভাবে দেখা যাচ্ছে সেটা। প্রতিটি পুলব্যাকের পরে ডিমান্ড ফিরে এসেছে এবং ইন্ডেক্স ধারাবাহিকভাবে হায়ার সুইং তৈরি করেছে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি গত সপ্তাহে আমরা বলেছিলাম 5,500 থেকে 5,550 জন পুরো রিকভারির জন্য একটি গুরুত্বপূর্ণ ডিমান্ড এরিয়া। বাস্তবেও কিন্তু আমরা দেখেছি পুরো সপ্তাহে ডিএসিএক্স সেই লেভেলের অনেক উপরে অবস্থান করেছে, যা বায়ার্সের পক্ষে ইতিবাচক একটি বার্তা। তবে সপ্তাহের শেষ দিকে আমরা 5,800 জনের কাছাকাছি কিছু সাপ্লাই প্রেশার দেখেছি, যেটা আমার কাছে স্বাভাবিকই মনে হচ্ছে, এটা অস্বাভাবিক কিছু না। কারণ দীর্ঘদিনের রেজিস্ট্যান্সের কাছে প্রফিট বুকিং আসা বাজারের স্বাভাবিক আচরণ আমরা জানি। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই সেলিং প্রেশার এখনও পর্যন্ত উইকলি স্ট্রাকচারে কোনো নেতিবাচক পরিবর্তন কিন্তু আনতে পারেনি, আমরা যেটা দেখতে পাচ্ছি। এখন আগামী সপ্তাহে আমাদের নজর থাকবে 5,800-র উপরে। এটার উপরে অ্যাকসেপ্টেন্স তৈরি হচ্ছে কিনা, কারণ এই লেভেলের উপরে টেকসই অবস্থান তৈরি করতে পারলেই কিন্তু পরবর্তী মোমেন্টাম আমরা যেটা বলছিলাম 6,000-এর সাইকোলজিক্যাল লেভেলের দিকে যাওয়ার সুযোগ তৈরি হবে। তো এবার দেখি গত সপ্তাহে আমরা যা বলেছিলাম বাস্তবে মার্কেট কতটা সেই পথে হেঁটেছে। প্রথমত আমরা বলেছিলাম 5,500 থেকে 5,550 জন ধরে রাখতে পারলে রিকভারি স্ট্রাকচার অক্ষুণ্ণ থাকবে। সপ্তাহ শেষে চার্ট বলছে সেই সিনারিও এখনও পুরোপুরি ভ্যালিড রয়েছে। দ্বিতীয়ত, রেজিস্ট্যান্সের কাছাকাছি প্রফিট বুকিং আসতে পারে, তবে সেটি কিন্তু ট্রেন্ড চেঞ্জের কনফার্মেশন হবে না। বাস্তবেও ঠিক সেটাই আমরা দেখতে পেয়েছি। রেজিস্ট্যান্সের কাছাকাছি সেলিং প্রেশার এসেছে ঠিকই, কিন্তু কোনো স্ট্রাকচারাল ব্রেকডাউন কিন্তু দেখা যায়নি। আর তৃতীয়ত, যেটা বলেছিলাম ব্যাংকিং সেক্টরে ধীরে ধীরে পার্টিসিপেশন বাড়ার সম্ভাবনার কথা বলেছিলাম আমরা। এই সপ্তাহে আমরা দেখেছি নির্বাচিত কয়েকটি ব্যাংকিং স্টকে ভলিউম পার্টিসিপেশন সেই পর্যবেক্ষণকে আরও শক্তিশালী করেছে। সবশেষে আমরা বলেছিলাম মার্কেট এখনও সিলেক্টিভ থাকবে। এই সপ্তাহের প্রাইস অ্যাকশনও ঠিক সেটাই বলছে আমাদেরকে। লিকুইডিটি সব সেক্টরে সমানভাবে কিন্তু ছড়িয়ে পড়েনি, বরং নির্দিষ্ট কিছু সেক্টরে এবং লিডিং স্টকে বাইং ইন্টারেস্ট আমরা বেশি দেখতে পেয়েছি। এ পর্যন্ত চার্ট আমাদেরকে আগের বিশ্লেষণের বিপরীতে কোনো শক্তিশালী সংকেত কিন্তু দেয়নি। এবার আসি উইকলি 200 EM-এর দিকে। অনেক দিন ধরেই আমরা এই মুভিং অ্যাভারেজটিকে মিডিয়াম টার্ম ট্রেন্ডের একটি গুরুত্বপূর্ণ রেফারেন্স লেভেল হিসেবে ব্যবহার করেছি। সবচেয়ে ইতিবাচক বিষয় হচ্ছে ডিএসিএক্স এখনও উইকলি 200 EM-এর অনেক উপরে অবস্থান করছে। এটা ইঙ্গিত দিচ্ছে যে মিডিয়াম টার্ম ট্রেন্ড এখনও বায়ার্সের পক্ষেই রয়েছে। তবে শুধুমাত্র ইএমের উপরে অবস্থান করলেই যে ব্রেকআউট কনফার্মেশন হয়ে যাচ্ছে সেটা কিন্তু না। আর ধারাবাহিকভাবে রেজিস্ট্যান্সের উপরে ক্লোজিং এবং শক্তিশালী বাইং প্রেশার দুটিই কিন্তু এখন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই আপাতত আমি এটাকে একটি হেলদি রিকভারি ফেজ হিসেবেই দেখছি। তো এবার যদি আমরা ডেইলি চার্টের দিকে তাকাই, ডেইলি চার্টে যেটা আমি গত 2-3টি ট্রেডিং সেশনে যেটা বলছিলাম যে দিনের এক ভাগে কিন্তু আমরা দেখেছি একটা সময়ে 5,800-র উপরে যাচ্ছে ঠিকই, কিন্তু শেষ ক্লোজ করছে প্রফিট বুকিংয়ের মাধ্যমে। আমরা প্রফিট বুকিং দেখেছি স্পষ্ট, এবং 800-র নিচে ক্লোজ করছে, একদম 800-র কাছাকাছি অবস্থানে ক্লোজ করেছে। আজকে কিন্তু ক্যান্ডেলটা একটা সম্পূর্ণ ক্যান্ডেল বলবো, কোনো ইনডিসিশন কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। 5,804-এ ক্লোজ করেছে, 800 লেভেলের উপরে ক্লোজ করেছে। যদিও আমরা এখনই বলতে পারছি না যে 800-র উপর অ্যাকসেপ্টেন্স তৈরি হয়েছে। সামনের সপ্তাহটা আমাদের অপেক্ষা করতে হবে। ভলিউম সাপোর্ট কিন্তু ছিল, এবং আমরা যেটা বলে আসছিলাম যে স্ট্রাকচার বিচারে হায়ার হাই হায়ার লো স্ট্রাকচার কিন্তু এখনও ভ্যালিড, এবং আমরা একটা সম্ভাব্য কনসলিডেশনের কথা বলেছিলাম, ট্রেডিং পজের কথা বলেছিলাম। আমরা দেখেছি সেটা করে সপ্তাহের শেষে কিন্তু একটা সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে যে এই লেভেল হয়তো ভেঙে সামনে অ্যাকসেপ্টেন্স তৈরি হতে পারে। তো এখন দেখা যাক যে সামনের সপ্তাহটা কী হচ্ছে। যদি ভেঙে অ্যাকসেপ্টেন্স তৈরি করতে পারে সেক্ষেত্রে 6,000-এর সাইকোলজিক্যাল লেভেলটা আমাদের জন্য পরবর্তী একটা আলোচনার একটা লেভেল হতে পারে। তো দেখা যাক যে এখানে কী হয়। স্ট্রাকচার কিন্তু আমরা স্ট্রং দেখতে পাচ্ছি। এবার যদি আমরা আজকের মার্কেট ব্রেথের দিকে তাকাই, আমরা দেখতে পাচ্ছি অ্যাডভান্সিংয়ে 212টি, ডিক্লাইনিংয়ে 113টি এবং 61টি আনচেঞ্জড অবস্থায় আমরা দেখতে পাচ্ছি।
অর্থাৎ অ্যাডভান্সিং ইস্যু স্পষ্টভাবে ডিক্লাইনিং ইস্যুর চেয়ে বেশি আমরা দেখতে পাচ্ছি। এটা আমার কাছে একটি ইতিবাচক সংকেত, কারণ বাইং ইন্টারেস্ট শুধু কয়েকটি হেভিওয়েট স্টকে কিন্তু সীমাবদ্ধ নেই, ব্রড মার্কেটও ধীরে ধীরে অংশগ্রহণ করছে। যদি আগামী উইকেও এই মার্কেট ব্রেথ বজায় থাকে তাহলে বর্তমান র্যালি ভিত্তি কিন্তু আরও শক্ত হবে। এবার যদি আমরা আজকে রিলেটিভ স্ট্রেংথের দিকে যদি তাকাই, পুরো সপ্তাহের চার্টে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ডিএসইএক্স এখনও লার্জ ক্যাপ ইন্ডেক্সের তুলনামূলকভাবে শক্ত অবস্থানে রয়েছে। অর্থাৎ র্যালি কিন্তু শুধু কয়েকটি বড় কোম্পানির উপর নির্ভর করছে না, মিড ক্যাপ এবং সিলেক্টিভ গ্রোথ স্টকেও কিন্তু আমরা লিকুইডিটি ফ্লো দেখতে পাচ্ছি অব্যাহত রয়েছে। এই ধরনের রিলেটিভ স্ট্রেংথ সাধারণত একটি হেলদি মার্কেটের লক্ষণ, কারণ শক্তিশালী বুলিশ ট্রেন্ড তৈরি হতে হলে ব্রড পার্টিসিপেশন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এবার সেক্টর রোটেশনের দিকে নজর দেওয়া যাক। এই সপ্তাহেও আমরা দেখেছি ইন্স্যুরেন্স এবং টেক্সটাইল সেক্টর নেতৃত্ব ধরে রেখেছে। ইঞ্জিনিয়ারিং সেক্টরে ধীরে ধীরে আমরা রিলেটিভ স্ট্রেংথ দেখতে পাচ্ছি, দেখাতে শুরু করেছে। অন্যদিকে ফার্মাসিউটিক্যালস, ব্যাংকিং এবং ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস পুরোপুরি লিডারশিপে না থাকলেও আমরা কিন্তু দেখেছি কিছু স্টকে বাইং ইন্টারেস্ট কিন্তু আমরা লক্ষ্য করেছি। এটা আমাদেরকে পরিষ্কারভাবে বলছে যে লিকুইডিটি এখনও সিলেক্টিভ রয়েছে, সব সেক্টর একসঙ্গে মুভ করছে না, বরং স্মার্ট মানি ধাপে ধাপে পজিশন তৈরি করছে। এখানে স্মার্ট মানি ফ্লোয়ের বিষয়টি কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তো আমরা কিন্তু জানি যে স্মার্ট মানি সাধারণত একদিনই পুরো মার্কেটে কিন্তু এন্ট্রি নেয় না। প্রথমে তারা এমন কিছু স্টক বেছে নেয় যেখানে রিস্ক তুলনামূলকভাবে কম থাকে এবং আপসাইড পোটেনশিয়াল বেশি থাকে। তারপরে ধীরে ধীরে সেই লিকুইডিটি কিন্তু অন্য স্টক এবং সেক্টরে ছড়িয়ে পড়ে। এই সপ্তাহে সেক্টর রোটেশনে কিন্তু আমরা অনেকটা সেই চিত্রই কিন্তু আমরা দেখতে পেয়েছি। লিডারশিপ এখনও কয়েকটি নির্দিষ্ট সেক্টরের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে, তবে মার্কেটের ভেতরে পার্টিসিপেশন ধীরে ধীরে কিন্তু আমরা বাড়তে দেখতে পাচ্ছি। এটা কিন্তু একটা পজিটিভ সাইন। তো এবার আমি ব্যাংকিং সেক্টর নিয়ে একটু আলাদা করে বলতে চাই। আমি কয়েক সপ্তাহ আগে আপনাদের সাথে একটা বিশ্লেষণ শেয়ার করেছিলাম ব্যাংকিং সেক্টরের উপর। সেখানে আমি বলেছিলাম যে পুরো সেক্টর তখনও কিন্তু ডিএসইএক্সের তুলনায় আন্ডার পারফর্ম করছিল, তবে নির্বাচিত কয়েকটি ব্যাংকিং চার্টে ধীরে ধীরে অ্যাকুমুলেশনের আমরা ইঙ্গিত দেখতে পাচ্ছিলাম। ঠিক আছে, তো এই সপ্তাহে প্রাইস অ্যাকশন কিন্তু সেই পর্যবেক্ষণকে আরও শক্তিশালী করেছে, কারণ উইকলি ভলিউম লিডার্স বোর্ডে আমরা দেখতে পেয়েছি এনসিসি ব্যাংক কিন্তু জায়গা করে নিয়েছে। এছাড়াও আমরা দেখেছি ব্র্যাক ব্যাংক এবং সিটি ব্যাংক কিন্তু সাম্প্রতিক সেশনগুলোতে ধারাবাহিক পার্টিসিপেশন কিন্তু আমরা দেখতে পেয়েছি এই দুটো ব্যাংকে। তবে আমি এখনই কিন্তু ব্যাংকিং সেক্টরকে নতুন লিডার বলছি না। আমার কাছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই পার্টিসিপেশন কি আগামী সপ্তাহের ভলিউমের সঙ্গে ফলো থ্রু পাচ্ছে কি না, নাকি শুধু এটা শর্ট টার্ম রোটেশন ছিল। তো এই প্রশ্নের উত্তরই কিন্তু ব্যাংকিং সেক্টরের পরবর্তী ডিরেকশন অনেকটাই পরিষ্কার করে দেবে আমাদের সামনে। এখন পর্যন্ত আমরা মার্কেটের বড় ছবিটি দেখে নিলাম, ইন্ডেক্স কী অবস্থায় আছে, মার্কেট ব্রেথ কী বলছে, কোন সেক্টরে লিকুইডিটি যাচ্ছে এবং স্মার্ট মানি কোথায় পজিশন তৈরি করছে, সব কিছুই আলোচনা করলাম। এবার আসি এই সপ্তাহের উইকলি ভলিউম লিডার্সের দিকে। একটি বিষয় কিন্তু আমরা মনে রাখবো, ভলিউম লিডার্স মানেই কিন্তু বাই সিগন্যাল না, এটা কিন্তু আমি আগেও বলেছি, এটা আমাদেরকে মনে রাখতে হবে। ভলিউম আমাদের শুধু বলে দেয় এই সপ্তাহে মার্কেটের সবচেয়ে বেশি অংশগ্রহণ কোথায় ছিল। এখন সেই ভলিউমের সঙ্গে প্রাইস অ্যাকশন, স্ট্রাকচার এবং উইকলি ক্যান্ডেলস্টিক বিহেভিয়ার মিলছে কিনা সেটাই আমরা একে একে দেখার চেষ্টা করব। তো ভিউয়ার্স, আমরা দেখেছি উইকলি ভলিউম লিডার বোর্ডে ছিল ড্রাগন সুইটার্স, ফেকদিল, এনসিসি ব্যাংক, এআইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, জেনেক্সিল, মালিক স্পিনিং, ব্যাক্সিমকো, এগুলো কিন্তু আমরা উইকলি ভলিউম লিডার বোর্ডে দেখতে পাচ্ছি। তো স্ট্রাকচার বিচারে আজকে যে স্টকগুলো নিয়ে আমরা কথা বলবো সেগুলো হচ্ছে ডিএসএসএল, ফেকদিল, এনসিসি ব্যাংক, এআইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, জেনেক্স, ইনফোসিস, মালিক স্পিনিং এবং ব্যাক্সিমকো। তো প্রথমেই হচ্ছে ডিএসএসএল, ড্রাগন সুইটার অ্যান্ড স্পিনিং লিমিটেড, যেটা বলছিলাম যে পাশাপাশি দুটো ক্যান্ডেল করেছে, ওপেন এবং ক্লোজ সেম ছিল, 1340-এ ক্লোজ করেছে গতদিনও, আজকেও কিন্তু 1340-এ ক্লোজ করেছে, যদিও ডোজি ক্যান্ডেল। আর আমরা যদি 5টা ক্যান্ডেলকে কনসিডার করি, এই সপ্তাহের 5টা ক্যান্ডেল আমরা বলবো যে বায়ার্সের নিয়ন্ত্রণেই ছিল, যদিও মোমেন্টাম কিছুটা কমেছে বলবো, কিন্তু ধরে রেখেছে ক্লোজিংটা কিন্তু একই প্রাইসে, 4টা ক্যান্ডেল ক্লোজিং কিন্তু সেম প্রাইসে ধরে রেখেছে। তো আমি এটাকে হেলদি পজ বলে মনে করছি এটাকে। যতক্ষণ পর্যন্ত সুইং লো অক্ষুণ্ণ থাকে ততক্ষণ পর্যন্ত ট্রেন্ড বায়ার্সের পক্ষে কিন্তু থাকবে। এরপর হচ্ছে ফেকদিল, আমরা দেখতে পাচ্ছি কয়েকটি সেশনই কিন্তু অনেকগুলো লেভেল ব্রেক করে আজকেও কিন্তু খুব স্ট্রং ক্যান্ডেল দিয়েছে, 24-20-এ ক্লোজ করেছে। এখন একটা ইম্পর্ট্যান্ট লেভেল আমরা দেখতে পাচ্ছি 25 থেকে 25-10-এর লেভেলটা ইম্পর্ট্যান্ট এবং শার্প র্যালি হয়েছে। তো আমরা দেখেছি যে শার্প র্যালি হওয়ার পরে একটা ট্রেডিং পজ হয়। এখন দেখার বিষয় যে ট্রেডিং পজে যাচ্ছে, মানে এখানে যদি একটা ট্রেডিং পজ হয় সেটাকে আমরা হেলদি পুলব্যাক হিসাবে দেখব, এটাই বলতে চাচ্ছি। তো এখন যতক্ষণ পর্যন্ত 2270 বা 2280-এর উপর ধরে রেখেছে, আমরা কিন্তু স্ট্রাকচার অবশ্যই এটা ইনট্যাক্ট রয়েছে সেটাই ধরে নিব। তো এখন দেখার বিষয় আগামী সপ্তাহে কি 25-20-কে ব্রেক করতে পারছে কি না, নাকি ট্রেডিং পজে যাচ্ছে, তো আমরা সেটা দেখার চেষ্টা করব। এখনও পর্যন্ত কিন্তু বুলিশ রয়েছে। এরপর আমরা চলে যাচ্ছি এনসিসি ব্যাংক।
এনসিসি ব্যাংকে যেটা বলেছিলাম 1540-এর যে লেভেল আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেটা ভেঙে কিন্তু 1490-তে চলে এসছে। আমরা এখন বেয়ারিশ দেখতে পাচ্ছি। উইকলি আমরা যদি দেখি 5টা ক্যান্ডেল বেয়ারিশ বলবো, EMA 20 এবং 50 নিচে রয়েছে, RSI কিন্তু 35-এ। শুধু একটা জিনিসই আমার কাছে পজিটিভ মনে হচ্ছে, এটা হচ্ছে ভলিউম কমে যাচ্ছে, সেলাররা আস্তে আস্তে এক্সস্টেড হচ্ছে মনে হচ্ছে। তো এখন দেখার বিষয় যে 1380 থেকে 1420-এর এই লেভেলটা কী ধরনের, এটা একটা স্ট্রং সাপোর্ট লেভেল হিসেবে আমি এটাকে দেখছি। আমি যদি ট্রেন্ড লাইন হিসাবেও কনসিডার করি আমরা কিন্তু এটাই পাচ্ছি। তো দেখা যাক যে এখানে কী ধরনের রিয়েকশন দেখায়, নাকি 1550-কে ভেঙে আবার উপরের দিকে সামনের সপ্তাহে আবার ঘুরে দাঁড়ায়, সেটা এখন দেখার বিষয়। তো এখন কিন্তু বেয়ারিশ রয়েছে। তো এরপরে স্টকটি হচ্ছে, এটা একটা মিউচুয়াল ফান্ড, AIBL ফার্স্ট মিউচুয়াল ফান্ড। এটা কিন্তু গত ট্রেডিং সেশনে এটা নিয়ে আলোচনা করেছিলাম। একটা ইম্পর্টেন্ট লেভেল 460-কে ভেঙেছে এবং অ্যাসেন্ডিং চ্যানেলকে ভেঙে কিন্তু ক্লোজ করেছে 510-এ। আজকে কিন্তু 530-এ ক্লোজ দেখেছি আমরা। শেষের দিকে কিন্তু বায়ারদের কন্ট্রোলে ছিল এবং আমরা যদি 5টা ক্যান্ডেল কনসিডার করি বায়ারের কন্ট্রোলেই রয়েছে, ভলিউম সাপোর্ট রয়েছে, মোমেন্টাম ভালো, একটা ইম্পর্টেন্ট লেভেল দেখতে পাচ্ছি 560। তো এখন দেখার বিষয় সামনের সপ্তাহে কী ধরনের রিয়েকশন দেখাচ্ছে, উপরে যেতে পারছে কিনা, এবং গেলে 560-এ কী ধরনের রিয়েকশন দেখাচ্ছে 5 টাকা 60 পয়সা, এটাকে আমরা অবজার্ভ করব। এরপরে যে স্টক সেটা হচ্ছে জেনেক্স ইনফোসিস। এটা কিন্তু স্ট্রাকচার এখনও বুলিশ রয়েছে, যদিও আমরা দেখেছি 4250-এ ওপেন করার পরে ক্লোজ করেছে 4140। এখানে প্রফিট বুকিং কিন্তু স্পষ্ট। আর আরেকটা জিনিস আমরা একটু দেখার চেষ্টা করব, এখানে কোনো ধরনের বেয়ারিশ আমরা ডাইভারজেন্স তৈরি হচ্ছে কিনা সেদিকে আমরা খেয়াল রাখবো। যদিও আমরা দেখেছি গ্যাপ দিয়ে শুরু করেছে, গ্যাপটা কিন্তু ধরে রেখেছে। তো উইকলি ক্যান্ডেলটা দেখলেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি খুব স্ট্রং ক্যান্ডেল, 35-এ ওপেন করেছিল, সপ্তাহের ওপেনটা ছিল 3550, ক্লোজটা হয়েছে 4140। তো স্ট্রংলি বুলিশ বলবো। মাঝখানে আমরা কিন্তু ট্রেডিং পজ দেখেছি, এর আগে একটা স্ট্রং ক্যান্ডেল ট্রেডিং পজ, দেন আবার কিন্তু র্যালি শুরু করেছে। এরপর একটা ইম্পর্টেন্ট লেভেল 46। এখন দেখার বিষয় এখানে কী ধরনের রিয়েকশন দেখাচ্ছে। তো এরপরে যে স্টক সেটা হচ্ছে মালিক স্পিনিং। তো মালিক স্পিনিংয়ে যেটা বলছিলাম 4150-এর লেভেলটার উপর ধরে রাখতে পারছি কিনা। আজকে কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয় আমরা লক্ষ্য করেছি, ওপেনটা কিন্তু করেছে অনেকটা নিচে, আমরা ওপেন করতে দেখেছি, ওপেন করেছে 40 টাকা 80 পয়সা, একটা ট্র্যাপের মতো হয়েছে। তো এখানে অনেকে হয়তো সেল করে দিয়েছেন। এরপরে আমরা দেখেছি ক্লোজটা কিন্তু করেছে 43 টাকা 70 পয়সা। এর আগের দিন ক্লোজটা কিন্তু ছিল, আমরা দেখেছি 4370-এই ক্লোজটা ছিল, মানে গত দিনে ক্লোজে কিন্তু ক্লোজ করেছে, কিন্তু প্রথম দিকে কিন্তু আমরা একটা ট্র্যাপ দেখতে পাচ্ছি। তো আমরা বলবো যে স্ট্রাকচার এখনও অনেকটা স্ট্রং রয়েছে। পরবর্তী যে লেভেলটা আপনাদের সাথে শেয়ার করেছি 4860, সেটাকে আমরা অবজার্ভ করব যে সামনের সপ্তাহে এই লেভেলে গিয়ে কী ধরনের রিয়েকশন দেখাচ্ছে বা এখানে যেতে পারছি কিনা সেটা দেখার চেষ্টা করব। আর সাপোর্ট হিসাবে আমরা 4150 থেকে 4170-এর যে লেভেলটা রয়েছে সেটাকে আমরা সাপোর্ট হিসাবে এটাকে আমরা অবজার্ভ করব। তো আজকের আলোচনার শেষ যে স্টক সেটা হচ্ছে বেক্সিমকো লিমিটেড। তো এখানে আমি যেটা বলেছিলাম যে 30 থেকে 31-এর লেভেলের উপরে যতক্ষণ পর্যন্ত না গিয়ে দাঁড়াচ্ছে ততক্ষণ পর্যন্ত নতুন করে আসলে বুল র্যালির কথা বা এখান থেকে নতুন করে র্যালির কথা আমি চিন্তা করছি না। তো আজকে কিন্তু আমরা দেখেছি যে ঘুরে দাঁড়ানোর একটা আভাস কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যে ক্লোজ করেছে 2820, ভলিউম কিন্তু ভালো ছিল। তো এখান থেকে এখন দেখার বিষয় যে 30-এর উপরে অবস্থানটা নিতে পারছে কিনা, এটা আমরা দেখার চেষ্টা করব। আর একটা স্ট্রং লেভেল বলেছিলাম 32.5 থেকে 33.5-এর লেভেলটা আমরা দেখার চেষ্টা করব, যেখান থেকে একটা রিজেকশন আমরা ফেস করতে দেখেছি। তো ভিউয়ার্স, আমরা দেখে নিলাম উইকলি ভলিউম লিডার বোর্ডে থাকা স্টকগুলোর অবস্থা, স্ট্রেংথ এবং উইকনেসগুলো নিয়ে কথা বলার চেষ্টা করেছি আমি। তো আগামী সপ্তাহে আমার নজর থাকবে 5টি বিষয়ে। প্রথম যেটা সেটা হচ্ছে যে DCX কি 5800-এর উপরে টেকসই অ্যাকসেপ্টেন্স তৈরি করতে পারছে কি না। দ্বিতীয়ত হচ্ছে 5630 থেকে 5685 যে সাপোর্ট জোন সেটা কাজ করছে কি না, এটার দিকে আমাদের নজর রাখতে হবে। তৃতীয়ত হচ্ছে ব্যাংকিং সেক্টরে যে অংশগ্রহণ দেখা যাচ্ছে সেটি আরও বিস্তৃত হচ্ছে কি না। চতুর্থত ইন্স্যুরেন্স এবং টেক্সটাইল সেক্টর কি লিডারশিপ ধরে রাখতে পারছে, নাকি লিকুইডিটি নতুন কোনো সেক্টরে রোটেট করছে, মানে স্মার্ট মানি নতুন কোনো সেক্টরে আগ্রহ দেখাচ্ছে কিনা সেটা আমরা দেখার চেষ্টা করব। আর পঞ্চম যে বিষয় সেটা হচ্ছে উইকলি ভলিউম লিডারগুলোর মধ্যে কোথায় নতুন মোমেন্টাম তৈরি হচ্ছে এবং কোথায় হেলদি কনসলিডেশন দেখা যাচ্ছে। আমার দৃষ্টিতে যতক্ষণ পর্যন্ত ইন্ডেক্স গুরুত্বপূর্ণ সাপোর্ট জোনের উপরে অবস্থান করছে ততক্ষণ পর্যন্ত মিডিয়াম টার্ম বায়াস ইতিবাচক থাকবে। তবে রেজিস্ট্যান্সের কাছাকাছি প্রাইস বিহেভিয়ার এবং ভলিউম কনফার্মেশন আগামী সপ্তাহে ডিরেকশন নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি মনে করি। তো আপনাদের দৃষ্টিতে DCX কি এবার 5800-এর উপরে শক্ত অবস্থান তৈরি করতে পারবে, নাকি সামনে আরও কিছু কনসলিডেশন বাকি আছে? আপনারা কি মনে করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।